আমার মেয়েটাকে দুমুঠো ভাত দিবি বৌমা। দুমুঠো ভাত চাওয়াতে মামুনের বউ হালিমা মিশুর মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। ফুল একমাত্র ওই ঘটনার সাক্ষী ছিল। সে দৌড়ে মিশুকে খবরটা দিতে গেল। মিশুর কানে কথাটা পৌঁছানোর সাথে সাথেই বই খাতা ফেলে মায়ের কাছে ছুটে আসলো। দুয়ারে থালা হাতে মাকে পড়ে থাকতে দেখে জড়িয়ে ধরল সে। মিনারা বেগম মেয়ের চোখের দিকে তাকালেন, দুঃখ প্রকাশ করে বললেন, তোর না আজ পরীক্ষা, উঠে আসলি কেন? মিশু মাকে ধরে উঠে দাঁড়ালো। মায়ের গায়ে লেগে থাকা ধুলোবালি ঝেড়ে দিল। চোখে তার অশ্রু, কিন্তু মুখে কাঠিন্যের ছাপ। মায়ের হাত ধরে বলল, 10 দিন ভাত না খেলে মানুষ মরে না মা। তুমি আর কখনো যার তার দুয়ারে ভাত চাইবে না। ভাত না খেলে শক্তি পাবি কিভাবে? পড়া মাথায় ঢুকবে নাকি? তুই ঘরে যা মা, রাসু বাবুর কাছে নিশ্চয়ই ভাত আছে। আমি যাব আর আসবো। মিশু মাকে একা ছাড়তে নাকচ করল। উল্টো মায়ের হাত শক্ত করে ধরে মামুনের বইয়ের দিকে তাকালো। তোমার মা হলে কি এভাবে ধাক্কা দিতে পারতে ভাবি? মিশুর ভাবি হালিমা মুখ বেঁকিয়ে ঘরের দৌড় লাগিয়ে দিল। মামুনের বউ হালিমা, মিশুর ভাবি, মিশুর আপন ভাই মামুনের বউ। এক সন্ধ্যা লগনে বিয়ে করে আনে হালিমাকে। দীর্ঘদিনের প্রেম ছিল তাদের। হালিমাকে অথবা মিনারা বেগমকে জানানোর প্রয়োজন মনে করল না। বাড়িতে পা রাখার পরদিনই পাতিল আলাদা করে ফেলল হালিমা। আস্তে আস্তে মামুনকেও মা বোনের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল। প্রথমে তাদের দোয়ার এক থাকলেও একটা সময় আলাদা হতে হয়। চাল ডাল মিলিয়ে একটি মুদির দোকান আছে মামুনের। মিনারা বেগমের বিয়ের পর শাশুড়ি থেকে সোনার বালা পেয়েছিল। সেটা বিক্রি করেই মামুনকে দোকান দাঁড় করাতে টাকা দেন। সবকিছুই ঠিক ছিল। নতুন দোকান দেওয়ার পর থেকে ভালো ক্রয় বিক্রয় চলছিল। তিনজনের সংসারে প্রাচুর্যে ভরা না থাকলেও দুমুঠো ভাত পেত। এখন তো সেটাও পায় না মিশু ও তার মা। ঘরে এসে দৌড় লাগালো মিশু। মাকে বসিয়ে কৌটা থেকে একটা বিস্কুট চিবিয়ে পানি পান করে নিল সে। ওড়নার সাহায্যে ঠোঁটসহ গলা মুছে মায়ের পাশে বসল। এই দেখো, তোমার সামনে বিস্কুট পানি খেলাম, পেট ভরে গেছে। মিনারা বেগম আঁচলে মুখ লুকালো। মিশে হেসে উত্তর দিল, পাগলি মেয়ে, একটা বিস্কুট খেয়ে কি আর ভাতের স্বাদ মিটে? বাঁচবি কিভাবে? ভাতের অপর নাম যদি জীবন হতো, তাহলে পৃথিবীতে হাজারো দরিদ্ররা বেঁচে থাকতো না। পানির অপর নাম জীবন, এই জন্যই বলা হয়েছে যেন আমাদের মতো দরিদ্রের পেট ভরতে পারে। পানির তো দাম নেই, এর জন্য কারো লাথিও খেতে হবে না। আমি পানি খেয়ে দিব্যি থাকতে পারবো। তুমি অযথাই চিন্তা করছো মা। মিশুর কথাগুলোতে কতটা কষ্ট লুকায়িত আছে তা মিনারা বেগমই জানে। হাই হুতাশ করা ছাড়া আর কোনো পথ নেই তাদের কাছে। মিশুর ইন্টারমিডিয়েট পরীক্ষার আর 4 দিন বাকি আছে, অথচ ঘরে চাল ডাল কিছুই নেই। পরীক্ষা না থাকলে হয়তো মিশু ধার দেনা করে কিছু নিয়ে আসতো। এখন তো সেটাও পারছে না। 3টা বাজতে চলল, অথচ মা মেয়ে কারো পেটে কিছুই পড়ল না। কিছুক্ষণ যাবৎ মিনারা বেগমের কোনো সারা শব্দ পাচ্ছে না মিশু। বই খাতা বন্ধ করে মায়ের ঘরে আসলো মিশু। মিনারা বেগম তখন পশ্চিমমুখী হয়ে শুয়ে আছে। মিশু দীর্ঘশ্বাস ফেলে মাকে আর ডাকল না। দুয়ার চেপে দুমুঠো চালের সন্ধান করতে বের হয়ে গেল সে। সন্ধ্যা নাগাদ 2 কেজি চাল ও 1 কেজি ডাল হাতে করে ফিরল মিশু। টাকার বন্দোবস্ত করেছে কলেজের বান্ধবী থেকে ধার করে। এই বাজারে 3 দিন চালিয়ে যেতে পারবে দুজন। দুয়ার খুলে সারা ঘর অন্ধকার দেখতে পেল মিশু। অন্ধকারে হাতড়ে পলিথিন টেবিলের উপর রাখতে রাখতে বলল, ও মা, আজ আলো জ্বালাইলে না? বলতে বলতে আলো জ্বালালো মিশু। মাকে তখন বিছানার উপর সেইভাবে শোয়া অবস্থায় দেখতে পেল সে, যেমনটা বিকালে দেখে গিয়েছিল মিশু। মায়ের কাছে এসে 2-3 বার ডাকল সে। মায়ের কোনো নড়চড় না দেখে গায়ে হাত রাখল মিশু। বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে পুরো শরীর। মিশু 2 কদম পিছিয়ে গেল। শরীর কাঁপছে তার। শরীর তো তাদের বরফের মতোই ঠান্ডা হয়ে যায় যারা মারা যায়। বইয়ে পড়েছে সে, মাও বলেছিল মিশুকে। মাথায় হাত দিয়ে মা বলে আত্মচিৎকার করে উঠল মিশু। তারপর মিশুর আর কিছু মনে নেই। আতরের সুঘ্রাণে সারা বাড়ি সুগন্ধিত। মিশু দুয়ারে মাথা ঠেকে বসে আছে। আগামীকাল তার ইন্টার পরীক্ষা, সেদিকে আর তার কোনো চিন্তা নেই। অথচ পড়াশোনার জন্য কতই না যুদ্ধ করেছে, গোটা পৃথিবীর বিপরীতে। টেবিলের উপর চাল ডালগুলো ওই রকমভাবেই পড়ে আছে। মা হারা মিশু আবারও এতিম হয়ে গেল। কালচক্রে আবারও মিশুকে সেই জায়গায় দাঁড় করালো যখন মিশুর বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তফাৎ শুধু এইটুকুনি, তখন মিশুর মাথায় হাত রাখার জন্য তার মা ছিল, আর আজ কেউ নেই। মামুন রাতে হালিমাকে নিয়ে আসলো। মা মারা গিয়েছে বলে মামুনের চোখে দুঃখ দেখা গেলেও হালিমার চোখে লালসা ছাড়া আর কিছুই দেখতে পেল না মিশু। কথায় কথায় হালিমা যখন বলে ফেলল, তুই একা এত বড় ঘরে কিভাবে থাকবি রে মিশকা? আমি বরঞ্চ খায়রুন আপাকে আসতে বলি, কেমন? তোর একটা সঙ্গীও হবে, মেয়েটাও মাথার ছায়া পাবে। খায়রুন হালিমার আপন বোন, মেয়েটা ডিভোর্সি। স্বভাবগতভাবে কেউ পছন্দ করে না। বলা বাহুল্য, বাজারে অনেকেই বলাবলি করে খায়রুনকে নাকি প্রায়ই হোতাপাড়া ব্রিজের নিচে দেখতে পাওয়া যায়, যেখানে খদ্দরের আনাগোনা বেশি। হালিমার কথা শুনে তাচ্ছিলের সাথে হাসল মিশু। বোঝো, একজন মরে গেছে, কিন্তু আরেকটা বেঁচে আছে বলে কি অত্যাচার করতে চাইছ?
মাথার উপর ছাউনি নাই, তবুও মেয়ের তেজ কমেনি। এত ঢং করে কি হবে? আসলে তো ভাইয়ের কাছে আসতে হবে। আমার অভিভাবক একজনই ছিল, আমার মা। মা বেঁচে থাকতে যে ভাই বইয়ের ভয়ে দায়িত্ব পালন করেনি, সে এখন কিসের স্বার্থে অভিভাবক সাজতে এসেছে তাকে আমি বুঝি না। মামুন মিশুর গালে সজোরে থাপ্পড় বসিয়ে বলল, আজই তুই আমার বাড়ি থেকে বের হবি। গার্ডিয়ান মানবি না তো আমার বাড়িতে কেন পড়ে থাকবি? মিশু গালে হাত রেখে কান্না জড়ানো কণ্ঠস্বরে বলল, আমি যাব না। হালিমা ননদের মার খাওয়া দেখে পৈশাচিক আনন্দ পেল। মামুনের রাগ বাড়ানোর জন্য বলল, ওই পাড়ার মনসুরের সাথে তো ঠিকই পীড়িতের কথা বলতে যাস। এতদিন আম্মা ছিল বলে আমরা কিচ্ছু বলিনি, এখন তো মানুষ আমাদের ওপরই থুতু দিবে। মিশু বিস্মিত হয়ে গলার আওয়াজ নিচু সুরে বলল, উনি আমার শিক্ষক ভাবি। মনসুর মিশুদের বাংলা শিক্ষক, খুবই ভদ্র সম্মানিত মানুষ। আজ পর্যন্ত কোনো ছাত্রীকে খারাপ নজরে দেখেওনি এবং কোনো অযাচিত কথাও বলেনি। সেই মানুষটার সাথে মিশুকে নিয়ে এমন মন্তব্য, কতটা কুৎসিত মনোভাব হালিমার। মিশু ভাইয়ের দিকে তাকালো, সেও বইয়ের কথায় সহমত পোষণ করছে বোঝাই গেল। মিশু সত্যি সত্যি এতিম হয়ে গেল, আপন ভাইও আজ পর হয়ে গেল। মিশু ভাইয়ের উত্তরের আশায় তাকিয়ে রইল। মামুন নির্লিপ্ত কণ্ঠে বলতে শুরু করলো, থাকতে হলে খায়রুনের সাথেই থাকতে হবে, নইলে এ বাড়িতে তোর জায়গা নেই। মিশু মামুনের পা জোড়া জড়িয়ে ধরে বসে রইল, চোখে তার দুঃখের অশ্রুপাত। মামুনের হৃদয়ে বোনের অশ্রুকণা দেখেও কোনো প্রভাব ফেলল না। মিশু অনুনয় করে বলল, ও ভাই, এতটা পাষাণ হইও না, কথা দিচ্ছি তোমার কাজে কোনো কানাকড়িও চাইব না, শুধু আমার মাথার ছাদটা কেড়ে নিও না। খায়রুনের সাথেই তোর থাকতে হবে, মাস শেষে মোটা অঙ্কের টাকা দিবে বলেছে। মিশু স্তব্ধ হয়ে গেল, চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। জীবনের এই সময়টা তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তার ভাগ্যের উপর ছেড়ে দিল। হালিমার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলতে শুরু করলো, পরীক্ষা শেষ হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তখন না হয় নিজেদের জন্য ঘরের মধ্যে কবর খুঁড়ো। মামুন হুঙ্কার স্বরে ডাকল, মিশু। মিশু আগের মতোই নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি গেলেই তো তুমি বাঁচো, তাই না? আজ বইয়ের বোনকে জায়গা দেওয়ার জন্য নিজের বোনকে বের করছো, দেখবে একদিন এই বউ এবং তার বোনই তোমার কাল হয়ে দাঁড়াবে। হালিমা তেড়ে আসছিল মিশুর দিকে, মামুন বাধা দিল। বউকে জোর করে টেনে বাহিরে বের হয়ে গেল। পিছনে ফিরে একটি বারের জন্য মিশুর দিকে তাকালো না। মিশু হাঁটু গেড়ে বসে বলল, খোলা আকাশের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, এ কেমন পরীক্ষায় ফেললে আল্লাহ। সময় যেমন কারোর জন্য থেমে থাকে না, তেমনই পরিজনের মৃত্যুতে জীবন থেমে থাকে না। আজ বাদে কাল সব স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে থাকে। মিশুর এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন হলো। প্রতিনিয়ত মেয়েটার আতঙ্কে দিন কাটছে, কখন না যেন ভাই ভাবি এসে মিশুকে তাড়িয়ে দেয়। মা মারা যাওয়ার পর মিশুর জীবন চলছে জটিলতায়, এর থেকে ওর থেকে ধার করে বাজার করতে হচ্ছে তাকে। পরীক্ষা দিয়েছে মন প্রাণ দিয়ে। সেদিন মামুনও তার বইয়ের হুমকি ধামকি শুনে জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন মিশু। পড়াশোনা করে অনেক বড় হবে সে, যার কারণে মনে বিরহ থাকা সত্ত্বেও পরীক্ষা ভালোভাবে দিয়েছে মিশু। সন্ধ্যার আলো জ্বালিয়ে ভাই ও ভাবির কথাই ভাবছিল মিশু। এমন সময় দরজায় করাঘাত শুরু হলো। দরজায় ভিড়ানোই ছিল। মিশু কে বলে আওয়াজ দিল। দরজা খুলে তৎক্ষণাৎ হালিমা ভেতরে ঢুকে পড়ল, হাতে বড় সাইজের কাপড়ের ব্যাগ সমেত। মিশু বিছানা ছাড়ল। আওয়াজ তুলে কিছু বলার পূর্বেই হালিমার বড় বোন খায়রুন ঘরে ঢুকল। খায়রুনের পান খাওয়ার অভ্যাস আছে, পান খেলে মুখের চারপাশে লেগে থাকে, দেখতে অনেক বাজে দেখায়। পান খাওয়ার সময়ে মুখে অঙ্গভঙ্গির নাড়াচাড়া দেখলেই মিশুর বমি চলে আসে। হালিমা ব্যাগখানে রেখে বলল, কই গো ববু, আজ থেকে মিশকার সাথে মিলেমিশে থাকবা। হ্যাঁ ও মিশু, ববু তোমার মায়ের বয়সী দেখো, কোনো কষ্ট যেন না হয়। ভাবি, এটা আমার আর মায়ের বাড়ি, তুমি তোমার বোনকে এভাবে এ বাড়িতে রাখতে পারো না। আমি চাইলে এক লাথি দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। তোমার ভাই আমার কথায় বিশ্বাস করবে। অল্প বয়সে ঘর ছাড়া হতে না চাইলে চুপ করে থাকো। হালিমা কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। খায়রুন আয়েশ করে বিছানায় বসে মিশুর পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। একজন পুরুষের খারাপ নজরের থেকেও সে চাহনি খারাপ লাগলো মিশুর কাছে। মিশু ওড়না দিয়ে ভালোভাবে শরীর ঢেকে পাশের ঘরে চলে গেল। এখন সেই নশ্বর পৃথিবীতে একমাত্র অসহায়। রাতে খায়রুনের জন্য হালিমা খাবার রান্না করে নিয়ে আসলো। মুরগি, গরু, ডিম, পোলাও সহ নানান প্রকারের রান্না খেলেও খায়রুন, অথচ মিশু পাশের ঘরে অনাহারে ভুগছে, তাকে কেউ সাধলও না। রাত তখন 11টা বাজে। পাশের ঘরে মিশু বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে কাছে। নিজের ঘর, নিজের বাড়ি বলতে কিছুই রইল না মিশুর। আপন ভাইও পর হয়ে গেল বইয়ের কথায়। শেষে কিনা আপন বোন থেকে বইয়ের বোন আপন হয়ে গেল। কিছু সময় পর খায়রুনের কণ্ঠস্বর ভেসে আসলো। সে কাউকে বলছে, নতুন মায়া পাইছি, দেখতে শুনতে হুড়পড়ি। আজ বলে আজই মায়া রেডি, টাকা কিন্তু বেশি নেব এই মায়ার জন্য। মুখে হাত রেখে চাপা কান্না শুরু করলো। মিশুর ভাই ভাবি নিশ্চয়ই খায়রুনের মতলব জানে।
টাকার প্রলোভনে পড়ে বোনকেও বিক্রি করে দিতে দ্বিধা করছে না। মিশু কিছুই বুঝতে পারছে না, এখানে থাকলে জীবনের সংখ্যার বাহিরে গেলে কি না কি হবে ভাবতে পারছে না মিশু। রাত তখন 12:30। দুই ঘরে যাতায়াতের জন্য একটি দরজা রয়েছে। মিশু শুরুতে সে দরজা আটকে দিয়েছিল। মিশুর ঘরে বের হওয়ার জন্য আরও একটি দরজা রয়েছে, যা এতদিন কাঠের আলমারির আড়ালে ছিল। মিশু ধীর পায়ে সেদিকে আগালো। আলমারির ভেতর থেকে আসবাবপত্র বের করে আস্তে আস্তে সামনের দিকে টেনে আনলো। গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে ফিরে ঘরটা দেখে নিল। অন্ধকারাচ্ছন্ন রাতে বাড়ি থেকে বের হয়ে গেল। বাহিরের জগতে পা ফেলে মিশু দুর্ভিক্ষ জীবনের সাথে পরিচিত হলো। মিশুর মায়ের একজোড়া সোনার কানের দুল ছিল, যার একটা মিশু ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। আসার সময় সে একটা কানের দুলের সাথে নিয়ে আসে। পরের দিন সেই দুল অল্প টাকায় বিক্রি করে ঢাকায় চলে আসে। ঢাকায় সে জীবনের কঠিন মুহূর্ত পার করতে লাগলো মিশু। 2 দিন যাবৎ থাকার বন্দোবস্ত করার চেষ্টা করলো, কিন্তু একা মেয়েকে কেউ থাকার প্রশ্রয় দিল না। শেষে একটা বাড়ি পেল মিশু। বাড়ির মালিক ছিল মধ্যবয়সী মহিলা। বাড়ি ভাড়ায় দিন চলে তার। মিশু যখন সাহায্যে হাত পাতল, মহিলাটি তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল। ছেলের সাহায্যে মিশুর কাজের ব্যবস্থা করলো একটি গার্মেন্টসে। শুরু হলো মিশুর জীবনযুদ্ধের প্রথম ধাপ। কেটে গেল 2 মাস। এই 2 মাসে কেউ মিশুর খবর নেয়নি। নিবেই বা কেন? মিশু তো তাদের বোঝা ছিল। চলে এসেছে বলে তারা বেঁচে গেল। প্রথম মাসে মিশুর বাড়ির মালিককে খাওয়ার খরচ বহন করে। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করায় ভালো পদে চাকরি পেয়ে গেল মিশু। কিছুদিন পর এইচএসসির রেজাল্ট হবে। A+ পেল সকল বিষয়ে। সেদিন মিশুকে কান্নায় না করলো। পড়াশোনার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মিশুর মায়ের। অথচ তার এই আনন্দের সময় মায়ে সামিল হতে পারল না। মিশুর রেজাল্টের দিন সামর্থ্য অনুযায়ী দান করলো। আশ্চর্যজনকভাবে রেজাল্টের পরপরই মিশুর ভাগ্য খুলে গেল। মিশুর বুদ্ধিমত্তা দেখে অফিসের হিসাবরক্ষক কাজে নিয়োজিত হয়ে গেল। অফিসের সিনিয়র অফিসারদের সাথে আলাপ আলোচনা করে অনার্সে ভর্তি হওয়ার জন্য সংগ্রাম করতে শুরু করলো। মিশুর পক্ষে ভর্তির কোচিং করা সম্ভব ছিল না। কিছু বেসিক জ্ঞান নিতে থাকলো সে। ভালো খারাপ মিলেই মানুষের জীবন। ভালো সময় থেকে খারাপ সময়ের সাথে বেশি পরিচিত হতে হয় মিশুর মতো মেয়েদের। অফিসের একজন শ্রমিক, যার নাম মানিক, হিসাবরক্ষকের কাজ পাওয়ার আগে মিশুর আন্ডারে কাজ করত। পড়াশোনায় মূর্খ সে। মিশুকে দেখেই পছন্দ করে ফেলে। এদিকে মিশু মানিকের ধোঁয়াছড়ার বাইরে। অফিসের সকলের প্রশংসা পাচ্ছে এখন মিশু। মানিককে গেছি পাত্তা দিবে? মানিকের কথা বলার ধরনও খুব বাজে। একদম বস্তির ছেলে যাকে বলে। সুযোগ পেলে হয়তো নেশাও করে বেড়ায়। মিশুর ওপরই নজর পড়ল তার। একদিন অফিস ছুটির শেষে মিশু বাড়ি ফিরছিল। পথে মধ্যে মানিক পথ আটকে দাঁড়ালো। মিশু প্রথম হকচকিয়ে উঠলেও পর মুহূর্তে নিজেকে সামলে হাসি মুখে বলতে শুরু করলো, কি ব্যাপার মানিক ভাই, পথ আটকালেন কেন? কিছু বলবেন? মানিক গাল চুলকে জিভ ভিজিয়ে বলল, তোমার একটা কথা কইবার চাই, বলুন মানিক ভাই। মানিক আশেপাশে নজর ঘুরিয়ে মিশুর দিকে তাকিয়ে বলল, তোমারে আমি বিয়ে করব। মিশু ভরকে গেল। কাঁধের ব্যাগ শক্ত করে আঁকড়ে ধরল। জীবনের প্রথম প্রপোজাল মিশুর। এর আগে কেউ মিশুর দিকে তাকিয়েও দেখেনি। প্রেম, ভালোবাসা, সংসার নিয়ে মিশু ভাবেনি কখনো। আকস্মিক প্রপোজাল পেয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠে গেল মিশুর। গলির মোড়েই মিশুর বাড়ি। এ পথে মিশুর বাড়ির মালিক আসছিল। মিশুকে একটি ছেলের সাথে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলে এগিয়ে আসলো। মিশুর চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট। মহিলাটি ছিল খুবই বুদ্ধিমতী। ছেলেটির কাছে এসে সরাসরি জিজ্ঞেস করলো, এই বেটা, কেডা তুমি? কই থেকে আইসো? আমার নাতনির পথ আটকাইছো কেন? মানুষ ডাকমো? মায়া মানুষ দেখলেই জিব্বা দিয়ে পানি পড়ে। ও সাদ্দাম, আকাশ, দেখা যেত। মানিক মহা বিপদে পড়ল। মহিলার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল। জীবনে আর কোনো মেয়েকে জ্বালাতন করবে না বলে শপথ করে বিদায় নিল। মানিক চলে যেতেই মিশুকে ধরে মহিলাটি ঘরে নিয়ে আসলো। বিড়বিড় করে দোয়া দরুদ পড়ে 3 বার ফু দিল সারা গায়ে। মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, দুনিয়াটা খুবই কঠিনের মা। একলা চলতে গেলে মোমের মতো নরম হওয়া যাইত না, পাথরের মতো শক্ত হইতে হইব। তোমারে রক্ষা করা লাইগা এই বুড়ি আজীবন বাইচে থাকব না। পেটের সাথে সাথে নিজের শরীরকেও রক্ষা করতে হইব। আরেকবার মিশু বাস্তবতার মুখোমুখি হলো। আজকের ঘটনায় মিশু শিক্ষা নিতে পারল যে নারী তুমি অসহায় নও, সহায় হও। জীবনযাপনে নরম নয়, শক্ত হও। শীতকালীন সময়টাকে গ্রাম্য ভাষায় ঢালের সময় বলে। রোধিনা এই সময়ে তিতাস গ্যাসের উৎপাদনও কমে আসে। ঢাকা শহরের রন্ধনকার্য শুরু হয় ভোরের আলো ফোটার পূর্বে। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে তিতাস গ্যাসের পরিমাণও কমতে থাকে। মিশুদের গার্মেন্টসের একটি ভাগ গ্যাসের উপর চলে। শীতকালীন সময়টাতে সেই ভাগ পুরোপুরি বন্ধ হয়ে থাকে, যার ফলে অন্যান্য শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয়। পান থেকে চুন খসলেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীতে সবারই যে আপনি পছন্দের হবেন, এটা ভাবা বোকামি ছাড়া কিছুই নয়।
অপছন্দের মানুষটা যখন আপনার প্রতিদ্বন্দ্বী হবে তখন তাকে নিচে নামাতে কোচিস হতে দ্বিতীয়বার ভাববেন না। মিশুর সাথেও ঠিক এমনটাই ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো ভার্সিটির মধ্যে সুযোগ পেল না মিশু। গাজীপুরে রাজীবউদ্দিন কলেজে অ্যাডমিশন নিয়ে রাখল মিশু। হিসাবরক্ষক হিসেবে 2 মাস আগে নতুন একজন কর্মকর্তা নিয়োগ হলো। এমনিতেই 12 ঘন্টা ডিউটি করতে হতো মিশুকে। নতুন সহযোগী হওয়ায় কাজের প্রেশারও কম হলো। মিশুর সাথে কাজ করতে লাগলো 35 বছর বয়সী একজন মহিলা, যার স্বভাব ছিল অন্যের ভুল ধরা, নিজের ভুলগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়া। মাসের শেষ সময়ে ডে শিফট হলো মিশুর, আর ভদ্রমহিলার হলো নাইট শিফট। সারাদিনের সব হিসাব নিকাশ নির্ভুলভাবে শেষ করে বাড়ি ফিরল মিশু। পরের দিন অফিস আওয়ারের আগে মিশুর কাছে ম্যানেজার খবর পাঠালো যে হিসাবে কিছু সমস্যা দেখা গেছে, যতটা দ্রুত সম্ভব অফিসে যেতে। মিশুর তখনও মুঠোফোন নেই, ভেবে রেখেছে পরের মাসে একটা বাটন ফোন কিনে নেবে। অগত্যা অনাহারে মিশু অফিসে পৌঁছালো। ভদ্রমহিলা বুক পকেটে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মিশুর সামনে। মিশু তখন কাগজের পাতা উল্টাতে ব্যস্ত। সে দেখতে পেল অফিসের একটি গুরুত্বপূর্ণ হিসাবে গরমিল দেখা গেছে। সময়ের হিসাবও মিশুর ডিউটি সময়, অথচ সে গতকাল সবকিছু সুন্দরভাবে শেষ করে বাড়ি ফিরেছিল। ম্যানেজার জিজ্ঞেস করল, এত বড় ভুলটা আপনি কি করে করতে পারলেন মিস মিশকা? মিশু কনফিডেন্সের সাথে উত্তর দিল, এসব আমি করিনি। ম্যানেজার মিশুর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তাতে মিশুর স্বাক্ষর দেখালো এবং টেবিলের উপর সজোরে কাগজ রেখে বলল, আপনি যদি নাই করে থাকেন তবে আপনার সিগনেচার আসলো কোথায় থেকে? মিশুর স্বাক্ষরের জায়গাটুকু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, এটা আমার স্বাক্ষর না, কেউ নকল করে বসিয়ে দিয়েছে। ভদ্রমহিলা নিরপরাধী হয়ে বলল, তোমার স্বাক্ষর নকল করে আমার কি লাভ হবে মা? তুমি হয়তো ভুল করেছ। মিশু বারবার বলেছিল সে নিরপরাধ, কিন্তু ম্যানেজার শুনল না। উল্টো মিশুকে দোষারোপ করে কাজ থেকে বের করে দিল। মিশুর জীবনটা পুনরায় অন্ধকারাচ্ছন্নে ঘিরে ফেলল। হাতে নেই কাজ, সময়টাও খারাপ। আশেপাশের গার্মেন্টসগুলোতে কাজ নেওয়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু চাকরি পেল না। এদিকে নতুন মাস শুরু হয়ে গেল। ঘর ভাড়া, দোকান বাড়ি সবকিছু পড়ে রইল। মিশুর হাতে হাত গুটিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। এর মধ্যে মিশুর বাড়িওয়ালা বাড়ি ভাড়া চেয়ে বসল। মহিলাটির শরীর ভালো না, চিকিৎসা করাতে হবে। বিপদে পড়েছে বলে টাকা চাইছে। মিশু পুনরায় কাজ খুঁজতে শুরু করলো। এবার মানুষের বাসায় ঝিয়ের কাজ খোঁজা শুরু করলো। যুবতী মেয়ে দেখে কেউই কাজে নিল না। কনকনে শীতের এক সকালে মিশু কাজের সন্ধানে বের হলো। 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। ওইদিকে মিশুর বাড়ির মালিক তো ঘরে তালা ঝুলে দিয়েছে। টাকা না দিলে ঘরে ঢুকতে দিবে না। গায়ে একটি পাতলা শাল জড়িয়ে তাই বের হয়ে আসলো মিশু। অনেক পথ হেঁটে যখন ক্লান্ত হয়ে গেল তখন ফুটপাতেই বসে পড়ল। শীতে কাঁপছে মেয়েটা, চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। 2 হাতে তালু ঘষছে সমান তালে। ডায়াবেটিস রোগীদের প্রধান ঔষধ হচ্ছে নিয়মিত হাঁটা। ফারুক সাহেব রোদ বৃষ্টি শীত গরম কোনো কিছুরই তোয়াক্কা করেন না। সকাল সকাল হাঁটতে বের হয়ে যান। ভদ্রলোকের একটি ছেলে ছাড়া আর কেউ নেই। স্ত্রী 5 বছর আগে মারা গিয়েছে। শেষবেলায় বিভিন্ন শখ পূরণ করেই সময় কাটান। মিশুকে জড়সড় অবস্থায় বসে থাকতে দেখে হাঁটার গতি কমিয়ে দেন ফারুক সাহেব। দ্বিধাগ্রস্ত হয়ে ধীর পায়ে আগান মিশুর দিকে। নরম গলায় বলতে শুরু করেন, এখানে বসে আছো কেন মা? স্নেহভরা কণ্ঠস্বর শুনে মিশু চোখ তুলে তাকালো। ফারুক সাহেবের হাস্যজ্জ্বল মুখখানা তখনও মিশুর উত্তর আশায় অপেক্ষা করতে থাকলো। কাঁপতে থাকা মিশু উত্তর দিল, আমাকে একটা কাজ দিতে পারবেন চাচা? আমার একটা কাজের খুব প্রয়োজন। ফারুক সাহেব বুঝতে পারলেন শীতের কারণে মিশুর অবস্থা খুবই শোচনীয়। সময় অপচয় না করে মিশুকে নিয়ে একটি চায়ের দোকানে বসলেন। গরম গরম চায়ের অর্ডার করে মিশুকে জিজ্ঞেস করলেন, বাড়িতে তোমার কে কে আছে মা? জবাবে মিশু বলল, কেউ নেই চাচা। একাই ঢাকা শহরে কিভাবে আসলে? অপরিচিত মানুষকে বলবে কি বলবে না ভাবতে ভাবতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে বলতে শুরু করলো মিশু। ইতিমধ্যে চা চলে আসলো। ফারুক সাহেব চায়ের কাপ মিশুর হাতে তুলে দিয়ে মিশুর কথা শোনার জন্য মনোযোগী হলেন। এদিকে 2 দিন পেটে কিছু না পড়ায় মিশুর ক্ষুধাও লেগেছে প্রচুর। খালি পেটে চা খেলে নির্ঘাত বমি করে দিবে সে। চায়ের কাপ হাতে রেখে ঘোরাতে লাগলো মিশু। ফারুক সাহেব কি বুঝলেন কে জানে। দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে মিশুর হাতে দিল। লজ্জায় আড়ষ্টতায় মিশু রুটি নিয়ে চায়ের সাথে ভিজিয়ে খেতে শুরু করলো। প্রায় 1-1.5 ঘন্টা মিশুর জীবন বৃত্তান্ত শুনে ফারুক সাহেব মিশুকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিশু প্রথমে রাজি হতে চাইছিল না। ঢাকা শহরে বিশ্বস্ত লোকের প্রচুর অভাব। সামনে বসে থাকা লোকটি আদৌ কি বিশ্বাসযোগ্য হবে? পরক্ষণে মনকে প্রশ্ন করল, লোকটা এতক্ষণ যাবৎ তার সাথে আছে, তার জীবনে বৃত্তান্ত ঘটনা শুনছে, চেহারা থেকে খারাপও মনে হচ্ছে না। নানান কল্পনা জল্পনা করে মনকে বুঝিয়ে ফারুক সাহেবের প্রস্তাবে রাজি হয়ে গেল মিশু। শর্ত রাখল সে বিনা পরিশ্রমে তার বাড়িতে উঠতে রাজি নয়।
ভদ্রলোক তাই মেনে নিলেন। মিশুকে নিয়ে প্রথমে তার পুরনো ভাড়া বাড়ি গেলেন। ধার দেনা পরিশোধ করে মিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলেন। ফারুক সাহেবের বাড়ি এসে মিশুর জীবন নতুন করে চলতে শুরু করলো। ফারুক সাহেব লোকটি খুবই পরোপকারী। চলতে পথে বাড়িতে যেয়ে সাহায্যের হাত বাড়া, খালি হাতে ফিরে যায় না। মিশু সারাদিন ঘরবাড়ির কাজ করে, রাত হলে পড়াশোনা করে। এভাবেই চলছিল মিশুর জীবন। একদিন সকালবেলা ফারুক সাহেবের ছেলে বাড়িতে আসে। ফারুক সাহেবের ছেলের নাম নিহান, বয়স 32, এখনও বিয়ে করেনি। চট্টগ্রাম ইউসিবি ব্যাংকে চাকরি করে। মিশু তখন ঘুম থেকে উঠে বাহিরে ঝাড়ু দিচ্ছিল। ফারুক সাহেব মেয়েদের কখনো কাজে রাখেনি। সাত সকালে বাড়ির সামনে যুবতী মেয়েকে কাজ করতে দেখে আশ্চর্য হলো। কিছুটা ধমকে স্বরে বলে উঠল, তোমাকে ঝাড়ু দিতে বলেছে কে? মিশু মাথা তুলে নিহানকে দেখে মাথায় কাপড় দিল। নিহালকে মিশু চেনে, ফারুক সাহেব ছবিতে দেখিয়েছিল। সালাম জানিয়ে মিশু বলল, আমি প্রতিদিন ঝাড়ু দেই, আপনি বাসায় যান ভাইয়া। চাচা হাঁটতে বের হয়েছেন। নিহাল কিছু বলল না, বাড়ির ভেতর প্রবেশ করলো। ঘরে এসে পরিপাটি দেখতে পেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সব কাজ শেষ করে মিশু দুপুরের পর পড়তে বসেছিল। মিশুকে এবাড়ির একটা ঘর দিয়েছেন ফারুক সাহেব। নিজের মেয়ের মতো স্নেহ করেন মিশুকে। পড়াশোনা নিয়ে সাপোর্ট করেছেন মিশুকে। মিশু ভেবেছে এবার চাকরির খোঁজ করবে। এভাবে অন্যের বাসায় কতদিন আর পড়ে থাকবে। মিশুর ভাবনার মাঝে দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল মিশু। দরজা খুলে নিহালকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো। বিস্মিত স্বরে বলল, ভাইয়া আপনি, কিছু লাগবে? নিহাল স্বাভাবিক স্বরে বলল, চা বানাচ্ছিলাম, চিনি খুঁজে পাচ্ছি না। মিশু দেয়াল ঘড়িতে সময় দেখে নিল, দুপুর 3টা বাজে। এ সময় চা পান করে কে? নিহালের মতো মানুষরা নিশ্চয়ই। মিশু কিছু না বলে চিনি বের করে দিল। শুধু তাই নয়, চা বানিয়ে নিহালের দিকে এগিয়ে গেল। চা পেয়ে নিহাল খুশি হলো। চায়ের কাপে চুমুক দিয়ে প্রশান্তির হাসি হাসল। দুপুরের পর 1 কাপ চা না পান করতে পারলে নিহালের ভালো লাগে না। 1 সপ্তাহের ছুটিতে নিহাল এসেছে। বাবার কাছে মোটামুটি মিশুর বায়োডাটা শুনে নিয়েছে। মিশুর এখানে থাকা নিয়ে নিহালের কোনো মাথা ব্যথা নেই। কোলাহলমুক্ত বাড়িতে নতুন কেউ আসলে বরঞ্চ ভালো লাগে নিহালের। বাবার সাথে সময় কাটানোর জন্য একজন মানুষ তো আছে। এবার নিহাল কর্মস্থলে ফিরে একটু নিশ্চিন্তে থাকতে পারবে। চা পান করতে করতে নিহাল জিজ্ঞেস করল, কিসে যেন পড়ো? অনার্স 1ম বর্ষে। এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? মিশু কি বলবে ভেবে পাচ্ছে না। সমস্যা না মিশুর নয়, নিহালদের হওয়ার কথা। এই যে বিনা পরিশ্রমে মিশুকে 2 হাত ভরে দিয়েই যাচ্ছে। এই ঋণ কিভাবে সে পরিশোধ করবে? মিশু মিনমিন করে উত্তর দিল, ভেবেছি এবার একটা চাকরির খোঁজ করব। এভাবে আপনাদের ঘাড়ে বসে থাকতে ইচ্ছে করছে না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে নিহাল বলল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। মেয়েদের লক্ষ্য স্থির রাখতে হবে, নয়তো পৃথিবীর লড়াই করতে পারবে না। তবে তোমার কথায় কিছুটা সংশোধন করে দিচ্ছি। তুমি বাবার ঘাড়ে চড়ে এখানে আসনি, বরং বাবা তোমাকে নিয়ে এসেছে। এতটুকু সময় যা বুঝলাম, বাবা তোমাকে মেয়ের মতোই স্নেহ করবে। তুমি এখানে থেকে পড়াশোনা চাকরি করতে পারবে। ভেবো না আমি ভিলেন হয়ে দাঁড়াবো। বাবার আদর্শে বড় হয়েছি, মানুষকে মানুষ ভাবি। মিশু নত মাথায় শুনে গেল। কথায় আছে, শিক্ষিত মানুষের সাথে কথা বলতে গেলে 10 বার ভেবে নিতে হয়। নিহাল মানুষটা খারাপ নয় ঠিক, ফারুক সাহেবের মতোই। নিহাল পুনরায় বলল, তা কি ভাবলে? কোথায় চাকরি করবে? ব্যাংকে নাকি কোম্পানিতে? মিশু কি বলবে বুঝতে পারছে না। শুধু বুঝতে পারল জীবনের এই পর্যায়ে আরও একটা শিক্ষা নিল, শিক্ষিত মানুষের কদর অনেক বেশি। সুখ দুঃখ মিলেই তো জীবন। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এভাবে কালচক্রে মানুষের জীবন পার হয়ে আসে। জেগে থেকে স্বপ্ন দেখা মানুষগুলোর স্বপ্ন আদৌ পূরণ হয় না কিনা জানা নেই। বাস্তবে পূরণ হলে গোনা কজনের হয়? গণনা করতে চাইলে 100 জনের মধ্যে একজনই পাওয়া যাবে। মিশুর অনার্সের 2য় বর্ষের পরীক্ষার সময় ফারুক সাহেবের মননব্যাধি ক্যান্সার ধরা পড়ল। একদম লাস্ট স্টেজ। দীর্ঘদিনের কাশি ও অপুষ্টির জন্য গলার কণ্ঠনালীতে ঘা হয়ে যায়, যার ফলে ক্যান্সারের মতো মরণব্যাধি অসুখ হয়ে যায়। ফারুক সাহেব যেদিন খুব অসুস্থ হলো, মিশু তখন দিশেহারা প্রতীক। চট্টগ্রামে নিহালের কাছে খবর পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। এভারকেয়ার হাসপাতালে সারাদিন দৌড়াদৌড়ি করে সন্ধ্যায় রিপোর্ট হাতে পেল মিশু। ক্যান্সার লাস্ট স্টেজে থাকা রোগীর অবস্থা অবশ্য ভালো হবে না। এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট মহাখালীতে রেফার করল। অচেনা ঢাকা শহরে একাই মিশু ফারুক সাহেবকে মহাখালী নিয়ে গেল। প্রায় 3 ঘন্টা পর নিহাল মহাখালী পৌঁছালো। ফারুক সাহেবকে তখনও ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো। নিহাল পৌঁছালে মিশুর খোঁজ করলো প্রথমে। মিশু তখন ভর্তির কাগজপত্র নিয়ে দাঁড়িয়েছিল। নিহালকে দেখতে পেয়ে হু হু করে কাটতে শুরু করলো। আমরা বাহ্যিক দিক থেকে যতই শক্ত থাকি না কেন, আপনজনের সামনে গেলে নরম হয়ে যায়। মিশু নিহালের আপন কেউ কিনা জানে না, কিন্তু নিহালকে দেখেই কান্নাগুলো দলা পাকিয়ে বের হয়ে আসলো। হয়তো মিশুর আশ্রয়দাতার এমন দুর্দশা দেখে নিহাল ছুটতে ছুটতে মিশুর কাছে এলো। নিহালের চোখে মুখে অপরাধবোধের ছাপ স্পষ্ট।
দূরে থেকে বাবার করুণ অবস্থার সময় কিছুই করতে পারল না ভেবে মিশুর হাত থেকে কাগজগুলো নিয়ে বলল, ডাক্তার কি বলেছে? হাতে 3 মাস কিংবা 4 মাস সময় আছে। তারপরই আর কথা বলতে পারল না। হু হু করে কান্না শুরু করে দিল মিশু। নিহাল কাগজগুলো নিয়ে রিসিপশনে চলে গেল। প্রায় 2 সপ্তাহ পরে ফারুক সাহেবকে বাড়ি নিয়ে আসা হলো। মিশু তখন মন প্রাণ দিয়ে পিতা সমেত ফারুককে সেবা করতে শুরু করলো। 3 বেলা খাবার থেকে শুরু করে গোসল করানো, ওষুধ খাওয়ানো সব একা হাতেই মিশু করতে লাগলো। একদিন সকালে মিশুর ডাক পড়ল। নিহাল ডেকেছে মিশুকে। ড্রয়িং রুমে জমি জমার কাগজ খুলে কি যেন দেখছে নিহাল। মিশু কাছে দাঁড়াতে বলল, আমাকে ডেকেছেন ভাইয়া? নিহাল চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রেখে বলল, গত বছর তোমার একটা কথায় সাপোর্ট করেছিলাম, মনে আছে তো? মিশু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নিহাল পুনরায় বলতে শুরু করলো, অনার্সে তেমন ক্লাস করতে হয় না, সারাদিন মোটামুটি অবসরে কাটিয়ে দাও, তাই আমি তোমার একটি চাকরির ব্যবস্থা করেছি। নিহালের কথার মাঝে মিশু বলে উঠল, কিন্তু চাচাকে এই অবস্থায় ফেলে চাকরি কিভাবে করব? নিহাল গম্ভীর মুখে বলল, আমাদের চিন্তা করতে হবে না, তুমি তোমার জীবন গোছাও, পৃথিবীতে লড়াই করে বাঁচতে শিখো। মিশু মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ কেনই বা নিহাল তার চাকরির ব্যবস্থা করলো? জিজ্ঞেস করতে ইচ্ছে করলো। প্রশ্নটা মনে দমিয়ে না রেখে বলল, আমার চাকরির ব্যবস্থা কেন করলেন? নিহাল বুঝতে পারল মিশু এত সহজে নিহালের সিদ্ধান্ত মানবে না, তাই সত্য জানিয়ে দেওয়ার কথাই ভাবল। 2 হাত হাঁটুর ওপর রেখে বলতে শুরু করলো, বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবো। কাগজপত্র আসতে 1 সপ্তাহ সময় লাগবে। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ভেবেছি আমাদের বাড়ি, জায়গা জমি সব বিক্রি করে সিঙ্গাপুর নিয়ে যাব। ছোটবেলা থেকে বাবা কোনো কিছুরই অভাব দেয়নি। আমি শেষ পর্যন্ত বাবার চিকিৎসা করতে চেষ্টা করব। যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ, সাথে ব্যাংকারও, সেখানে গিয়ে কিছু করে হলেও খেতে পারবো। আর রইল তোমার চাকরির কথা। বাবা তোমাকে রাজকন্যার মতো এ বাড়িতে না রাখতে পারলেও আদর বা অভাব কোনোটারই কমতি রাখেনি। আমি তোমাকে আগেও বলেছি, আমি বাবার আদর্শে বড় হয়েছি। বাবা যাকে যেমন ভালোবাসবে আমিও তাকে তেমনই ভালোবাসবো, সম্মান করব, স্নেহ করব। আমরা চলে গেলে তোমার যেন পুনরায় পথে ঘাটে ঘুরতে না হয়, তাই চাকরির ব্যবস্থা করলাম। আশা করছি বাবার কথা ভেবে হলেও তুমি না করবে না। মিশু গুনগুন করে কেঁদেই যাচ্ছে। ভাগ্য তার সাথে এভাবে খেলছে কেন? ওপরওয়ালার কাছে কত শত অভিমান জমা হচ্ছে। ওপরওয়ালা কি তাকে সুখের সন্ধান দিবে না? নিহালের প্রতি চিরকৃতজ্ঞ রইল মিশু। নিহালের চাকরির প্রস্তাব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করল সে। তবে তারা যতদিন দেশে আছে ততদিন ফারুক সাহেবের সেবা করার জন্য নিহালের কাছে অনুরোধ করল মিশু। নিহাল অমত করেনি। সন্ধ্যায় রান্না করছিল মিশু। নিহালকে বাহির থেকে আসতে দেখে চা বসালো সে। গরম গরম চায়ের সাথে 2টো বিস্কুট সাজিয়ে নিহালের সামনে রাখল মিশু। ক্লান্ত নিহাল চা পেয়ে সময় অপচয় করেনি। চায়ে চুমুক দিয়ে মিশুর উদ্দেশ্যে বলল, পাশে বসো তো। মিশু গুটি পায়ে এগিয়ে বসল। নিহাল মিশুর দিকে তাকিয়ে চায়ে চুমুক দিছে। আকস্মিক মুচকি এসে বলল, তোমার চাটা অনেক মিস করব মিশকা। যাই বলো, তোমার চা কিন্তু দারুণ হয়। আমার সব ক্লান্তি নিমিষে যেন দূর হয়ে যায়। মিশু কিছু বলল না, হাতের আঙ্গুল ফোটাতে লাগলো। নিহাল চা শেষ করে বলল, আগামীকাল একটু ভালো কিছু রান্না করতে পারবে? পারবো। কে আসবে? নিহাল বলল, বাড়িটা বিক্রি হয়ে গেছে, আগামীকাল কয়েকজন এসে সব দেখে যাবে, সাথে অর্ধেক টাকা দিয়ে যাবে। মিশুর মনটা খারাপ হয়ে গেল। তার ইচ্ছে করছে নিহালদের সাথে চলে যেতে। যদি মিশুর এই ক্ষমতা থাকতো চলেই যেত, কিন্তু না আছে তার কাছে টাকা, না আছে সম্পদ, চাইলেও সে যেতে পারছে না। নিহাল হেসে চলে গেল। বাড়িটা বিক্রি হয়ে গেল। নিহাল বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করলো। কিছু জিনিস মিশুর জন্য রেখে দিল। নিহালরা চলে গেলে মিশু মিরপুর থাকবে। নিহাল সেখানে একটি ফ্ল্যাট ঠিক করে দিয়েছে। দিন যতই ফুরাতে থাকলো মিশুর মন খারাপ ততই বাড়তে শুরু করলো। অবশেষে সেই মন খারাপের দিনটি চলে আসলো, যেদিন নিহাল ও ফারুক সাহেবের চলে যাবে। মিশু সকাল থেকেই কেঁদেই যাচ্ছে। ফারুক সাহেব আগে থেকে অনেক রোগা হয়ে গেছেন। 2টা থেরাপি দিয়ে মাথার চুল থেকে শুরু করে ভ্রুও চলে গেল। বিদায়ের সময় ফারুক সাহেব মিশুর মাথায় হাত রেখে দোয়া করে গেল। নিহাল চলে যাওয়ার সময় মিশুর হাতে একটি খাম তুলে বলল, নিজের খেয়াল রেখো। বদ্ধ করে তুমি একজন দুর্বল নারী হলেও সারা পৃথিবীর সামনে শক্তিশালী নারী হয়ে দাঁড়াবে। তোমাকে আমি কখনোই ভুলব না। ভালো থেকো। নিহাল ও ফারুক সাহেব চলে গেলেন। মিশু মিরপুরের বাড়ির বারান্দায় সকাল থেকেই বসে রইল। দূর আকাশের বুকে যখনই উড়োজাহাজ দেখতে পেত তখনই বিড়বিড় করে বলতো, আপনারা সুস্থ থাকেন। মিরপুরের বাসায় 1 মাস কেটে গেল। মিশু এখন চাকরি করে, রাত জেগে পড়াশোনা করে, সময় পেলে বাইরে বের হয়ে যায়। মিশুর মতো হাজারো মানুষদের দুঃখ সুখ নিজের চোখে দেখে। ফারুক সাহেবের জন্য মিশুর খুব মন কাঁদে।
নিহালের কথা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মিশু জীবনে কিছু করতে চায়, গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চায়। তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা পেতে চাইলে শিক্ষিত হতে হবে মিশুকে। এভাবে ঘরে বসে থাকলে হবে না। মিশুর সহকারী ধানমন্ডিতে ওয়েব ডিজাইনের কোর্সে কথা বলেছিল। হাতে কিছু টাকা জমিয়ে মিশু সেখানে ভর্তি হয়ে যাবে ভেবে রাখল। ছুটির দিনে মিশু বই খাতা ঘাটাঘাটি করছিল। মিশু নতুন ফোন নিয়েছে, সিম ফারুক সাহেবেরই। অফিস থেকে শুধু ফোন আসে। এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি সে। মূলত ইচ্ছে হয়নি বন্ধু বানানোর। রাস্তাঘাটে বেরোলে ভাই বোনের সম্পর্ক দেখলে মিশুর মন খারাপ হয়। বড় ভাই মামুনের কথা খুব মনে পড়ে। মনে পড়ে বিয়ের আগে তাদের ভাই বোনের সম্পর্কের কথা। যে কোনো খাবার মামুন একা কখনোই খেত না, মিশুকে নিয়ে তিনজন মিলে খেত। কত ঈদ মিশুদের জামা ছাড়া করতে হয়েছে। মামুনের সামর্থ্য না থাকলেও ঈদের পরে তার মন ভালো করার জন্য 100 টাকা পকেটে দিয়ে মিশুকে নিয়ে মেলায় যেত। দুই ভাই বোন সারা মেলা ঘুরে বুট বাদাম খেতে খেতে বাড়ি ফিরে আসতো। তখন কি দিন ছিল! সবই তো ঠিক ছিল, কিন্তু একজনের কারণে সব ছারখার হয়ে গেল। লোক সমাজে শোনা যায় বিয়ের পর নাকি শাশুড়িরা ছেলের বউদের শান্তিতে থাকতে দেয় না। ননদ যখন তখন এসে বলে খোটা দিতে থাকে। মিশুর মা তো সরল ছিলেন, মন ছিল কাগজের মতো ধবধবে সাদা। ছেলের বউকে মাথায় তুলে রাখবেন বলতেন, অথচ হলো সব উল্টো। মিশুর ভাবি হালিমাই হলো পরিবারের বিচ্ছেদের কারণ। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেল মিশু। তৎক্ষণাৎ তার মুঠোফোন বেজে উঠল। বিদেশি নাম্বার দেখে মন খুঁতখুত করতে শুরু করলো। রিসিভ করে কানে ধরলে নিহালের ভাঙা কণ্ঠস্বর শুনতে পেল। নিহাল বলল, বাবার নেই মিশকা, আমাদের এতিম করে দূরে চলে গেছে। আমি একা হয়ে গেলাম মিশকা, আমি একা হয়ে গেলাম। লাইন কেটে গেল। মিশকার হাত থেকে ফোন মাটিতে ফেলে দিল। আল্লাহ বলে চিৎকার করে জমিনে লুটিয়ে পড়ল। হেঁচকে তুলে কাঁদতে থাকলো কিছুক্ষণ। দুহাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, আল্লাহ, চাচাকে জান্নাতবাসী করো। বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু কিছু মানুষের স্বভাব পরিবর্তন হবে না। আরও একবার মিশু কিছু কুৎসিত মানুষের মুখোমুখি হলো। সাক্ষাৎ পেল কিছু নিকৃষ্ট মনোভাবের এবং বাঁচালো একটি নিষ্প্রাণ প্রাণকে। গাজীপুর রাজবাড়ি মাঠে প্রতি বছরই বৈশাখী মেলা বসে। এবারও বসল। মিশু মেলায় একাই ঘুরে বেড়াচ্ছিল। তখনই মিশুর ভাবি হালিমার বড় বোন খায়রুনের সাথে দেখা মিলল। মেলায় একটি মেয়ের হাত ধরে ঘুরছে খায়রুন। বয়সের ভারে নুয়ে পড়েছে মহিলাটি, কিন্তু স্বভাব পরিবর্তন হলো না। মিশু ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পেল মেয়েটি আর কেউ নয়, মিশুর প্রতিবেশী ফুল। অতীতে যে মেয়েটি মিশুর মাকে হালিমা ধাক্কা দেওয়ার খবর দিয়েছিল সেই মেয়ে। মিশুর শরীরে লোম দাঁড়িয়ে গেল। খায়রুন কি করতে চাইছে বুঝেও ফেলল। মিশু তাদের পিছু নিল। সে একা কি করবে বুঝতে পারছে না। হঠাৎই তার নিহালের কথা মনে পড়ল এবং সেই প্রথম নিহালকে নিজ থেকে ফোন করল। নিহালকে সারমর্ম বলার পর তাকে আশ্বাস দিল সে মিশুর পাশে থাকবে। নিহাল তার কথা রাখে 20 মিনিটের মধ্যে চলে আসলো। কিন্তু একা নয়, নিহালের বন্ধু ফয়সাল, গাজীপুরের এসপি, তাকে নিয়ে আসলো। হিনবল মিশুর কোথা থেকে যেন এত সাহস চলে আসলো। সে একাই খায়রুনের মতো নিকৃষ্ট মানুষের মোকাবেলা করতে তৈরি হলো। খায়রুন ফুলকে নিয়ে মেলার স্টেজের পিছনে চলে গেল। মিশু তাদের পিছনে সেখানে গিয়ে দেখতে পেল ফুলকে একজন মধ্যবয়স্ক লোকের হাতে তুলে দিয়েছে খায়রুন। লোকটা ফুলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার অবাধ্য হাতজোড়া ফুলের শরীরের দিকেই এগোচ্ছে। মিশুর সহ্য হলো না, উচ্চ আওয়াজে বলল, ফুলকে ছেড়ে দাও। খায়রুন আকাশ থেকে পড়ল। মিশুকে দেখে চিনতে ভুল করল না। মিশুর চোখে খায়রুন নিজের বিনাশ দেখতে পেল, তাই সামনে আগাতে সাহস পেল না, পিছিয়ে যেতে থাকলো ধীরে ধীরে। নিহাল তখনই ফয়সালকে নিয়ে চলে আসলো। ফয়সাল সমস্ত ঘটনা বুঝে খায়রুন ও মধ্যবয়স্ক লোকটাকে আটক করল। ফুল সমস্ত ঘটনায় পাথর হয়ে গিয়েছে। মিশু এগিয়ে এসে ফুলকে জড়িয়ে ধরে বলল, ফুল, আমি তোর মিশকা আপা, চিনতে পারছিস? ফুল এক পলক তাকালো। মিশুকে চিনতে পেরে হু হু করে কান্না শুরু করে দিল। থানায় সকল ফর্মালিটি পূরণ করে ফুলকে নিয়ে বাসায় ফেলল নিহাল ও মিশু। ফুল এতক্ষণে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মিশু ফুলকে জিজ্ঞেস করলো তার ভাই ভাবির কথা। ফুল তখন উত্তর দিল, মামুন ভাই আরেকটা বিয়ে করছে মিশুবাবু। হালিমা ভাবির ঘরে একটা ছেলে হয়েছে, কিন্তু হালিমা ভাবির চরিত্রে দোষ আছে। দুই বোন মিলে এলাকা নষ্ট করে ফেলেছে। আমাকেও ছাড় দেয় নাই বাবু। আব্বারে মোটা অঙ্কের টাকা দিয়ে গাজীপুর নিয়ে গেছিল। ফুলের কথা শুনে মিশু দীর্ঘশ্বাস ফেলল। আজ সে না থাকলে ফুলের কি হতো ভেবেই কেঁপে উঠল। মিশু ফুলের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আমাদের এভাবেই দেখা হওয়া বোধহয় লেখা ছিল ফুল রে, তুই আজ থেকে আমার সাথে থাকবি। ফুল রাজি হয়ে গেল। মিশুর সাথে থাকতে শুরু করলো। মিশুর জীবন থেকে আরও 2টা বছর চলে গেল। মিশু এখন মাস্টার্স পাশ করে ফেলেছে। নিহালও আলাদা বাড়ি কিনেছে। সময় পেলে মিশুর বাসায় এসে 1 কাপ চায়ের আবদার জুড়ে বসে। মিশুর সাথে লম্বা সময় ধরে আড্ডা দিয়ে থাকে। একদিন ফুল মজার স্বরে বলেছিল, জানো মিশু বাবু, আমার না মনে হয় নিহাল সাহেব তোমাকে পছন্দ করে। মিশু সেদিন হেসে কথাটা উড়িয়ে দেবে বলল,
বেশি বুঝিস তুই। অমন শিক্ষিত বড়লোক ছেলে আমায় কেন পছন্দ করবে? তাছাড়া ওনার বাবা আমাকে মেয়ে বানিয়েছিল, সেই সূত্রে আমার সাথে যোগাযোগ রাখছে আর কি। ফুল সেদিন মানেনি, আরও বলেছিল আমি তোমার সাথে একমত নই। দেখো না, এত বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে করছে না। তার মানে সে তোমার জন্য অপেক্ষা করছে। মিশু ফুলের কান মলে সেদিন খুব বকেছিল, কিন্তু আজ আজ ফুলের কথাই ঠিক হয়ে গেল। আজ মিশু ও নিহালের বিয়ে। বিশাল বড় আয়োজনে নয়, খুব ছোটখাটো আয়োজন করেছে দুজন মিলে। সাদামাটা বিয়েতে মিশু পরল সেই শাড়িটা, যে শাড়ি ফারুক সাহেব মিশুর জন্য কিনেছিল। আর নিহাল একটি সাদা পাঞ্জাবি পরিধান করে অতিথিদের আপ্যায়ন করছে। মিশুর কিছু ছাত্রছাত্রী বিয়েতে উপস্থিত হলো। তারা মিশুকে সুন্দর করে সাজালো। বিয়েতে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকবে বলে ওয়াদা করলো। শুরু হলো মিশুর জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন জীবন, এক নতুন প্রাপ্তি। মিশুর জীবনটা স্বপ্নের মতো চলতে থাকলো। বিয়ে হলেও নিহাল মিশুকে সবকিছুতে ছাড় দিল। মিশুর কোচিং সেন্টার খুব ভালোভাবে আগাতে লাগলো। কমার্সের সাথে সাথে সায়েন্স বিষয়কেও পড়ানো শুরু করলো। সায়েন্সের বিষয়গুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ে স্টুডেন্ট আনলো। মিশুর সাথে নিহালও পড়াতে আসতে থাকলো সপ্তাহে 2 দিন। মিশুর জীবন এখন পরিষ্কার স্বচ্ছ কাচের মতো। প্রায় 7 বছর পর এসএসসি পরীক্ষার হলে একজন ছাত্রের নকল ধরা পড়ল। শিক্ষকরা সেই ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রটি বেয়াদবি করল। এক পর্যায়ে ছাত্রটি তার বন্ধুবান্ধব সহ শিক্ষকদের গায়ে হাত তুলল। ঘটনাটি ম্যাজিস্ট্রেটের কানে পৌঁছালে ছাত্রটিকেও তার বন্ধুদেরকে বহিষ্কার করে দিল। প্রায় 2 ঘন্টা পর তাদের অভিভাবক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসলো। ম্যাজিস্ট্রেট তখন সেই কলেজের প্রিন্সিপালের চেম্বারে বসেছিল। অভিভাবকদের সাথে কথা বলতে চাইল। সকল ছাত্রের অভিভাবকদের মধ্যে মামুন ও হালিমাও ছিল। ভাগ্যক্রমে যে ছেলেটি নকল করেছিল সেই ছেলেটি মামুন ও হালিমারই সন্তান। তারা দুজন ম্যাজিস্ট্রেটকে দেখে চমকে উঠল, কেননা ম্যাজিস্ট্রেট আর কেউ ছিল না, মিশুই ছিল। মিশু তার ভাই ও ভাবিকে ভালোভাবে দেখল। বয়সের ছাপ পড়েছে দুজনেরই। মাথার চুল পাকা ধরেছে হালিমার। এদিকে মামুনও কেমন দুর্বল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অসুখ হয়েছে। তারা মিশুকে দেখে এগিয়ে আসছিল। তখন সহকারী শিক্ষকরা বাধা প্রদান করলো। মিশু চেয়ারে বসেই বলতে শুরু করলো, সাধারণত ম্যাজিস্ট্রেটের কাজ তদারকি করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী, তাই দেখা করছি। হালিমা বাধা না মেনে মিশুর পায়ে গিয়ে পড়ল। আকতি মিনতি করে বলতে শুরু করলো, ও মিশু বোন আমার, মনের মধ্যে গোসা রাখিস না। আমার সেক্রেটারি পরীক্ষা দিবার সুযোগ করে দে, ও তো তোর ভাইপো লাগে। মিশু উত্তরে বলল, পা ছাড়ুন, অন্যায়ের সাথে আপোষ করা মানে অন্যায়। আপনার ছেলে নকল করেছে, সাথে শিক্ষকদের উপর হাত উঠিয়েছে, তাকে বহিষ্কার নয় আজীবনের জন্য পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি কথা বাড়াতে চাই না, আমার মতামত পাল্টাবো না, আপনারা আসতে পারেন। হালিমা ও মামুনদের এক প্রকার জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো। মিশু দুপুর নাগাদ প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেল। গেটের কাছে হালিমা ও মামুন বসেছিল। মিশুকে দেখা মাত্রই দৌড়ে গাড়ির সামনে এলো। মিশু গাড়ি থামাতে বলল। গাড়ির দরজা খুলে দুজনকে উঠে আসতে বলল। মিশুর বাড়িতে হালিমা ও মামুনকে নিয়ে গেল সে। বিশাল আলিশান বাড়ি দেখে অবাক হলো দুজনে। মিশুর আওয়াজ পেয়ে 5 বছরের আলিপ ও 4 বছরের আয়ানা দৌড়ে চলে আসলো। মিশু দুজনকে জড়িয়ে ধরল। তাদের পিছনে ফুল খাবার হাতে দৌড়ে এলো। ফুল ক্লান্ত হয়ে বলতে শুরু করলো, বুবু এরা এত দুষ্টু কেন? মিশু মুচকি এসে বলল, ওরা দুষ্টু না, ওরা চঞ্চল, আমার 2 চঞ্চল পাখি। ফুলের নজর তখন মামুন ও হালিমার দিকে পড়ল। ফুল ভয়ে কুঁকড়ে উঠল। মিশু তাদের বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। মামুন ও তার স্ত্রী হালিমা ঘুরে ঘুরে আলিশান বাড়ি দেখতে লাগলো। তারা দুজন ভাবতে লাগলো, কি নেই বাড়িতে, তারা জীবনেও যা দেখেনি তা দেখতে পাচ্ছে। হিংসা ও আফসোস করলো হালিমা। মিশুকে অত্যাচার করে বড্ড ভুল করেছিল সে। এদিকে মামুন কোন মুখে বোনের কাছে ক্ষমা চাইবে? সেও তো স্ত্রীর প্রয়োজনায় পড়ে মা ও বোনকে দূরে সরে দিয়েছিল। দিনের পর দিন মা বোনের খোঁজ নেওয়া থেকে বিমুখ ছিল সে। স্ত্রীর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিল মামুন। মামুনের চিন্তার মাঝে নিহাল বাড়িতে প্রবেশ করলে 2 হাতে বাজারের ব্যাগ। ফুল ফুল বলে চিৎকার করে ডাকতে শুরু করলো। ফুলের হাতে বাজার দিয়ে মামুনের দিকে এগিয়ে গেল। অমন শার্ট কোট পরিত সাহেবকে দেখে মামুন দাঁড়িয়ে পড়ল। নিহাল তখন এসে মামুনকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার বোনের স্বামী, আমার নাম নিহাল চৌধুরী, ইউসিবি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত আছি। নিজের কর্মের জন্য মামুন খুব লজ্জিত হলো। স্ত্রীকে বলল, চলো হালিমা, আমার শরীর খারাপ লাগতেছে। হালিমাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। সেও লজ্জায় মাথা নুয়ে রাখল। কিছুক্ষণ পর মিশু এলো। এইমাত্র গোসল করে এসেছে মিশকা, ভেজা চুল তার প্রমাণ। ভাই ভাবির সামনে এসে বসল। এবার তার মাথা নিচু নয় উঁচু করে রাখল। আজ মিশুর অবস্থানটাই সুউচ্চে। মাথা নিচু করার সময় অতীতে ফেলে এসেছে।
মামুন বোনের দিকে এক পলক তাকালো। মিশু বলল, আমি স্বামী সন্তান নিয়ে এখানেই থাকি। হালিমা বলল, আমার ছেলের ভবিষ্যতের কথা একটু ভাব মিশু, ছেলেটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দে। মিশু সোফায় হেলান দিয়ে বসে বলল, একজন সন্তানকে মানুষ করার জন্য বাবার থেকে মায়ের অবদান বেশি থাকে। তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দিতে পারোনি ভাবি। হালিমা মাথা নিচু করে রাখল। আগের তেজ আর এখন তার নেই, থাকলেও কার সাথে দেখাবে। আগের মিশকা ছিল একটা দুর্বল একজন মেয়ে, আর এখনকার মিশু শক্তিশালী উচ্চ শিক্ষিত নারী, যার সামনে হালিমার কথা ফুটবে না। তবুও সে বলল, আগের কথা মনে পুষে রেখে আমার ছেলের জীবন নষ্ট করলি, ওপরালা তোকে ছাড়বে না। মিশু হাসল। মনে পড়ল অতীতের দিনগুলোর কথা। হালিমার দিকে তাকিয়ে বলল, ওপরালা কাউকে ছাড় দেন না ভাবি। এই যে একসময় যাকে বিক্রি করার জন্য দুজন উঠে পড়ে লেগেছিলে, সে কিন্তু কারো সন্তান, কারো বোন ছিল। তোমরা সেই মেয়ের ভয়াতুর অবস্থা দেখেছিলে। আধার রাতে যখন একজন মেয়ে ঘর ছেড়ে চলে আসলো, একটি বারো কি খোঁজ নিয়েছিলে? ভেবেছিলে কেমন অবস্থায় আছে সেই মেয়ে? আমি ভালো আছি, কিন্তু তোমরা? হালিমারা সত্যি ভালো নেই। যে স্বামীকে মা বোন ছাড়া করেছিল, সেই স্বামী আজ তার নেই। নেহা ছেলের জন্য তারা আজ একসাথে, কিন্তু মূলত হালিমা একা থাকে। হালিমারা চলে গেল, মিশু তাদের খালি মুখে বিদায় করেনি। রাতের খাবার খেয়ে বিদায় দিয়েছে। মিশুর ভাই যাওয়ার আগে মিশুর হাত ধরে অনেক কাঁদল, বারবার ক্ষমা চাইল বোনের কাছে। মিশু তখন ছিল উদাসীন, শুধু বলেছিল, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তবে আমার জীবনের এতগুলো বছরের কষ্টগুলোর জন্য হয়তো মুখ থেকে কিছু বলবো না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকে অভিশাপ দিবে, তা আমি ফেরাতে পারবো না। মামুন নত মাথায় চলে গেল। হালিমার ক্ষমা চাওয়ার মুখ রইল না। হয়তো সে অনুতপ্ত, তাই তো ফেরার পথে চোখের অশ্রু বিসর্জন করছিল। অপরাধীরা অপরাধের শাস্তি পাবে, হোক সেটা ইহকালে অথবা পরকালে। মিশুর অতীত যতটাই কষ্টে ছিল, বর্তমানটা ততই সুখের। মিশুর মতো হাজারো মেয়েদের জীবনে ঘটে যাওয়া অজানা গল্প কেউ দেখে না, কেউ জানে না মিশুদের সাথে কত অন্যায় হয়। সব মিশুরা কিন্তু ফারুকের মতো চাচা পায় না, আর না পায় নিহালের মতো বন্ধুরূপী স্বামী। পরিশেষে বলবো, পৃথিবীতে মিশুর মতো মেয়েদের সাথে অন্যায় না হোক, মিশুরা সারা জীবন শান্তিতে বেঁচে থাকুক। সমাপ্ত।